আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ অনলাইন পেজের আজকের লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা। বৈশ্বিক মহামারী কোভিড-19 এই কঠিন সময় মোকাবেলায় সকলের সচেতনতা একান্ত জরুরি। আশা করছি তোমরা সকলেই বাসায় রয়েছো এবং সুস্থ ও ভালো রয়েছো। তোমাদের সাথে রয়েছি আমি, সানজিদা আক্তার কেয়া, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। নির্ধারিত সূচিতে আজ আমরা অনার্স তৃতীয় বর্ষের ইংল্যান্ডের ইতিহাস কোর্স থেকে একটি ক্লাস পরিচালনা করব। পাঠ্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা রেস্টোরেশন এবং স্টুয়ার্ট রাজা দ্বিতীয় চার্লসের শাসনামল এই বিষয়ের উপর একটি ক্লাস পরিচালনা করব। তোমরা যদি কোথাও না বোঝো কিংবা ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে লিখবে, আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। পাঠের ধারাবাহিকতায় তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে স্টুয়ার্ট রাজবংশ ইংল্যান্ডের সিংহাসনে আসীন হওয়ার পূর্বে তারা স্কটল্যান্ডের অধিবাসী ছিল। স্কটল্যান্ড থেকে তারা পরবর্তীতে ইংল্যান্ডের সিংহাসনে আসীন হয় এবং বিভিন্ন সময়ে আমরা যে বর্তমান যুক্তরাষ্ট্র কিংবা ইউনাইটেড কিংডম বলতে যে দেশটাকে জেনে থাকি, সে তোমরা জেনেছো যে এই ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং এখানে আয়ারল্যান্ড, দুই অংশে উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ড, এই সমগ্র অংশ মিলেই যুক্তরাজ্য গঠিত। আমরা আমাদের পাঠের ধারাবাহিকতায় ধীরে ধীরে জানব পরবর্তীতে কিভাবে ইংল্যান্ডের শাসনের সাথে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড পরবর্তীতে সংযুক্ত হয়েছিল। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় চার্লসের শাসনকাল সম্পর্কে শুরু করি। তোমরা জানো যে দ্বিতীয় চার্লস হচ্ছে তৃতীয় শাসক। তিনি প্রথম চার্লসের জ্যেষ্ঠ পুত্র ছিল। আমরা এখন দ্বিতীয় চার্লস সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। 1660 সালে প্রথম চার্লসের মৃত্যুদণ্ডের পর, অর্থাৎ আমরা জানি যে 1649 খ্রিস্টাব্দে রাজা প্রথম চার্লসের অর্থাৎ ইংল্যান্ডের ইতিহাসে শাসন বা রাজ ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থাতেই প্রথম চার্লসের মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যুদণ্ডের পরবর্তীতে 1649 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে রাজতন্ত্র ছিল না এবং এই সময় আসলে ইংল্যান্ড একটি পরীক্ষামূলক প্রজাতন্ত্র এবং প্রোটেক্টরেট শাসিত রাষ্ট্র বলে ঘোষিত হয়। তোমরা আগের পাঠ থেকে জেনেছো যে প্রথম চার্লসের মৃত্যুদণ্ডের পিছনে এই প্রোটেক্টরেট শাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু এই যে পরীক্ষামূলক প্রজাতন্ত্র কিংবা প্রোটেক্টর শাসন, এই ব্যবস্থাটা আসলে ব্যর্থ হয়েছিল। ফলে ইংলিশ পার্লামেন্ট এবং ইংরেজ জনগণ 1660 সালে প্রথম চার্লসের পুত্র দ্বিতীয় চার্লসকে আমন্ত্রণ জানায় সিংহাসনে প্রতিষ্ঠিত করে। 1660 সালের 29 মে রাজ্যময় আনন্দ উৎসবের মধ্য দিয়ে তিনি লন্ডনে এসে পৌঁছান। এভাবে ইংল্যান্ডে প্রজাতন্ত্র ও প্রোটেক্টরেট শাসনের অবসান ঘটিয়ে পুনরায় ইংল্যান্ডে রাজতন্ত্রের প্রতিষ্ঠিত হয়। স্টুয়ার্ট রাজবংশের বা রাজতন্ত্রের এই পুনঃপ্রতিষ্ঠা ইংল্যান্ডের ইতিহাসে রেস্টোরেশন সেটেলমেন্ট নামে অভিহিত। তোমরা এখানে স্ক্রিনে দ্বিতীয় চার্লসের একটি রাজকীয় চিত্র দেখতে পাচ্ছ।
তো তোমরা খেয়াল করো, এখানে আমি একটি গ্রাফিক চিত্রের সাহায্যে রাজা দ্বিতীয় চার্লসের জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়টিকে হাইলাইট করেছি। তোমরা ইতিমধ্যে জেনেছো দ্বিতীয় চার্লস আসলে 1660 থেকে 1685 অর্থাৎ দীর্ঘ সময় 25 বছর তিনি ইংল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন। তো আমরা জানি দ্বিতীয় চার্লস হচ্ছে স্টুয়ার্ট রাজা প্রথম চার্লস এবং ফরাসি রাজকন্যা হেনরিয়েটা মেরিয়ার পুত্র ছিলেন, এবং মূলত যখন প্রোটেক্টরেট শাসনকালীন তারা ইংল্যান্ড থেকে নির্বাসিত হয়েছিলেন, তখন তিনি তার এই মায়ের দিকের রাজ্য অর্থাৎ তিনি ফ্রান্সে এই দীর্ঘ সময় কাটিয়েছিলেন। ফলশ্রুতিতে তিনি ইংল্যান্ডে ফিরে আসার পূর্বে মোটামুটিভাবে একজন বিদেশিতে অর্থাৎ ফরাসি দেশের জনগণের মতোই হয়েছিলেন ছিলেন। এরপরে আমরা জানি তিনি যখন ফিরে আসার পূর্বে তিনি যে ঘোষণাপত্র অর্থাৎ সিংহাসনে আসীন হওয়ার জন্য তিনি যে ঘোষণা দিয়েছিলেন বা যে কথাগুলো তিনি বলেছিলেন সেটা ব্রেডার ঘোষণাপত্র নামে পরিচিত। এখন আমরা দেখব যে ধর্মমত। আমরা দেখে এসেছি যে ইংল্যান্ডের ইতিহাসে এই পর্যন্ত যতগুলো বিষয় বা আমরা ঘটনা বা শাসক সম্পর্কে জেনেছি, তো দেখেছি শুধু ইংল্যান্ড নয়, মোটামুটি তখন পুরো ইউরোপ জুড়ে ধর্ম একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তোমরা ইউরোপের ইতিহাস কোর্সে দেখেছো যে আসলে ইংল্যান্ডের ইতিহাসের যে ধর্ম সংস্কার কিংবা প্রতি সংস্কার বা ভৌগোলিক আবিষ্কার, এই বিষয়গুলোর সাথে আমাদের ইংল্যান্ডের ইতিহাসের এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত, এবং মূলত এই সময়টা ইউরোপের ইতিহাস জুড়ে বা এই যুগ জুড়ে এইগুলোই মূল ঘটনাবলী ছিল। তো সেক্ষেত্রে আমরা জেনেছি যে রানী এলিজাবেথের সময় থেকে ইংলিশ চার্চ বা ইংরেজগণ তারা আসলে রোমের পোপের অধীনতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং তারা ইংলিশ চার্চকে জাতীয়করণ করেছিল, এবং মোটামুটিভাবে একটা মধ্যপন্থা বা অ্যাংলিকানিজম যেটা ইংরেজদের ধর্ম হিসেবে অনুসৃত হয়ে আসছিল। এবং এর বাইরে আমরা জানি যে আসলে ক্যাথলিক ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্মের মূল ধারা, এবং প্রতিবাদী বা সংস্কারপন্থী ছিল হচ্ছে প্রোটেস্ট্যান্ট, এবং চরমভাবে সংস্কার বা প্রতিবাদী ছিল হচ্ছে পিউরিটান। কিন্তু ইংল্যান্ডের চার্চে এগুলোর মধ্যপন্থা অনুসারে রানী এলিজাবেথের সংস্কারকৃত অ্যাংলিকানিজম প্রচলিত ছিল। কিন্তু তোমাদের যদি আগের কথা মনে থাকে তাহলে প্রথম চার্লসের রানী অর্থাৎ দ্বিতীয় চার্লসের মা তা ফরাসি রাজকন্যা হেনরিয়েটা মেরিয়া এরা ছিল অর্থাৎ ফ্রান্স ছিল উগ্র ক্যাথলিক, এবং স্বাভাবিকভাবেই দ্বিতীয় চার্লস যখন তার মায়ের সাথে ফ্রান্সে ছিলেন তিনিও ক্যাথলিক ধর্মের অনুসারী হয়ে পড়েছিলেন, এবং তিনি মনে প্রাণে রোমান ক্যাথলিক ছিলেন এবং পূর্বপুরুষদের নয় খোদাই রাজাধিকার অর্থাৎ আমরা দেখেছি প্রথম জেমস কিংবা প্রথম চার্লসের মতো তিনিও সর্বময় ক্ষমতার অধিকারী যে রাজা অর্থাৎ সেই খোদাই রাজাধিকারে আস্থাশীল ছিলেন, এবং তিনি মনে প্রাণে চাইতেন সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে, এবং তিনি অবশ্যই চাইতেন যে রাজা সর্বময় স্বাধীন হোক, অর্থাৎ কি বলে পার্লামেন্ট রাজার উপর আধিপত্য বিস্তার করবে কিংবা পার্লামেন্ট রাজার ক্ষমতায় হস্তক্ষেপ করবে সেটা তার পছন্দনীয় ছিল না। এবং এই জন্য ইংল্যান্ডে ক্যাথলিক মতবাদ ও রাজশক্তির পুনঃপ্রতিষ্ঠাই ছিল কি দ্বিতীয় চার্লসের মূল উদ্দেশ্য। এবং এই জন্য তিনি এটাও জানতেন যে আসলে ইংল্যান্ডের জনমত এর বিরোধী এবং জাতীয় জনমতের বিরুদ্ধে কোনো ব্যক্তি বিশেষ, শুধু ব্যক্তি কেন আসলে কোনো রাজাও দাঁড়াতে পারবেন না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিতেন তা সবই ছিল কৌশলে, এবং তিনি বারবারই এই কথাটি বলতেন যে তিনি আর ভ্রমণে অর্থাৎ নির্বাসনে যেতে চান না। কাজেই তার মোটিভ কি ছিল, তিনি কিভাবে তার শাসন কার্য পরিচালনা করলেন, অর্থাৎ এক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল জনমতের বিরুদ্ধে না দাঁড়িয়ে কৌশলে নিজের উদ্দেশ্য সাধন করতেন, এবং এই জন্য তিনি কৌশলে দেশের পরিস্থিতিকে তিনি গ্রহণ করেছিলেন এবং নিজের বুদ্ধিমত্তার দ্বারা
অনেক বেশি সুবিধা গ্রহণ করতে সম্পন্ন হয়েছিলেন এবং এর ফলশ্রুতিতে তার রাজত্বের শেষের 5 বছর মোটামুটিভাবে তিনি পার্লামেন্টের কাছ থেকে কোনো বাধাই পাননি এবং দেখা গেছে যে নিরঙ্কুশ রাজতন্ত্র বা নিজের স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। এর পাশাপাশি তার আরও একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে ফরাসি রাজ চতুর্দশ লুই নিকট থেকে তিনি ক্যাথলিক ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বা যখনই প্রয়োজন হতো তিনি ফ্রান্স থেকে অর্থ এবং সৈন্য সাহায্য নিতে কোনোই কুণ্ঠা বোধ করতেন না এবং এই কাজের জন্য তিনি আসলে তার পুরো শাসনকালে বা তার এই কৌশলী মত ব্যবস্থার কারণে তিনি তার পিতার মতো তার রাজত্বকালে কখনোই কোনো ধরনের বিপদের সম্মুখীন হন নাই। তো এই তিনি তার শাসনকাল বা অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা ছিল আসলে যেহেতু তিনি আসলে ঘোষণা দিয়ে এসেছেন বা তিনি নিজে ক্ষমতায় আসেন নাই, ইংল্যান্ডের পার্লামেন্ট তাকে সিংহাসনে আসীন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এই জন্য তার রাজত্বকালের প্রথম ভাগে যত কার্যক্রম বা আইন গ্রহণ করা হয়েছিল তার সবই ছিল রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা বা রেস্টোরেশন। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হল্যান্ড বা ডাচের সাথে যুদ্ধ। তো শিক্ষার্থীরা চলো আমরা এখন বিস্তারিত আলোচনা করি। দ্বিতীয় চার্লস তোমরা জেনেছো তিনি প্রায় দীর্ঘ 25 বছর শাসন করেছেন। তার শুধু দ্বিতীয় চার্লস না, আসলে যে কোনো শাসকের শাসনকালকেই আমরা দুটো অংশে বিভক্ত করে আলোচনা করি, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নীতি। তো অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে যেহেতু পার্লামেন্টের সিদ্ধান্তে এবং ইংল্যান্ডের জনগণের আহ্বানে তিনি ইংল্যান্ডের সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, অর্থাৎ স্টুয়ার্ট রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। কাজে অভ্যন্তরীণ নীতির প্রথম যে কার্যক্রমগুলো ছিল সেগুলো ছিল এই যে রেস্টোরেশন সেটেলমেন্টটা করা। এই রেস্টোরেশন সেটেলমেন্টের ক্ষেত্রে যে যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে ব্রেডার ঘোষণাপত্র, অ্যাক্ট অফ ইনডেমনিটি অ্যান্ড অবলিভিয়ন, সেনাবাহিনীর প্রাপ্য পরিশোধ করা, ভূমি ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত এবং পিউরিটান বিরোধী কিছু আইন, যেগুলো ক্লারেন্ডন আইন নামে পরিচিত। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রথমে আমরা দেখি ব্রেডার ঘোষণাপত্র। আমরা ইতিমধ্যে শুনেছি যে ব্রেডার ঘোষণাপত্র মানে হচ্ছে তিনি ইংল্যান্ডে আসার পূর্বে ব্রেডা নামক স্থান থেকে তিনি ভবিষ্যতে কি কি কর্মকাণ্ড করবেন, কি কি সিদ্ধান্ত, এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ঘোষণা। অর্থাৎ আমরা বর্তমানে রাজনীতির আগে যে নির্বাচনের পূর্বে রাজনৈতিক দল যে রাজনৈতিক ইশতেহার প্রদান করে ওরকম বিষয়টা। তো এইখানে তিনি এই ব্যবস্থাগুলো করেন মোটামুটিভাবে 6টা ভিন্ন ভিন্ন ব্যবস্থা। এই সমগ্র বিষয়গুলোই রেস্টোরেশন সেটেলমেন্ট বা আমরা যদি বলি যে রাজা দ্বিতীয় চার্লসের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, তাহলে আমরা সেই বিষয়টা সম্পর্কে বলতে পারি। তো এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাক্ট অফ অবলিভিয়ন। তো এইখানে কি বলা হয়েছে, এই বিষয়টা আসলে তিনি সিংহাসনে আসীন করার পরপরই কনভেনশন পার্লামেন্ট নামে একটি পার্লামেন্ট গ্রহণ করা হয়েছিল। মোটামুটিভাবে তার এই রেস্টোরেশন সেটেলমেন্টগুলো দুটি পার্লামেন্টের দ্বারা কার্যকর হয়েছিল। তো সেই এই অ্যাক্ট অফ ইনডেমনিটি এবং অবলিভিয়ন দ্বারা সিদ্ধান্ত করা হয় যে পূর্ববর্তী রাজা প্রথম চার্লসের বিরুদ্ধে যে সকল ব্যক্তিবর্গ সেনাবাহিনী অস্ত্র ধারণ করেছিল তাদেরকে নিরাপদ বা শাস্তির আওতা থেকে বের করে দেওয়ার কথা চিন্তা করে, অর্থাৎ তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু যারা রাজার হত্যাকাণ্ডে অর্থাৎ রাজার হত্যার ক্ষেত্রে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে 13 জনকে প্রাণদণ্ড এবং 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল রাজার মৃত্যুদণ্ডের শাস্তি স্বরূপ। কিন্তু
এর মধ্যে ১৯ জন আমরা জেনেছি যে স্টুয়ার্ট সময়কাল এবং মূলত এই যে ধর্মদ্রোহিতা এই বিষয়গুলোর কারণে বিভিন্ন সময় ইংল্যান্ড থেকে বহু পিউরিটান এবং ক্যাথলিক ইংল্যান্ড ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় এবং ভারতবর্ষে চলে গিয়েছিল নতুনভাবে ধর্ম প্রচার করার জন্য। এরকম এখান থেকেও প্রায় ১৯ জন দেশ থেকে পালিয়ে জীবন বাঁচায়। কিন্তু রাজার মৃত্যুর সাথে প্রত্যক্ষভাবে যারা অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ ক্রোমওয়েল, আয়ারটন এবং ব্রাডশো, তাদের প্রত্যেককেই কবর থেকে তুলে তাদের কঙ্কালকে ফাঁসি অর্থাৎ প্রতীকী শাস্তি প্রদান করা হয়েছিল। এবং এরপরের সেটা হচ্ছে সেনাবাহিনী, যে ইংল্যান্ডের সেনাবাহিনীর কি করা হবে। তো এই যে কি বলে প্রোটেক্টরেট শাসনের সময় যে জেনারেল মঙ্কের অধীনে যে অলিভার ক্রোমওয়েল যে বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিল, তো ইংল্যান্ডের অবস্থানগত বিবেচনায় বা পর্যালোচনায় তোমরা বুঝতেই পারো আসলে ইংল্যান্ডের পক্ষে বিশাল সেনাবাহিনী লালন বা প্রতিপালন করা সম্ভব নয়, কারণ ইংল্যান্ডের ভূখণ্ডে পরিমাণ কম এবং তাদের নৌ-বাণিজ্য এই বিষয়গুলোর উপরে আসলে অর্থনীতি বেশি নির্ভরশীল। কাজেই খুব ছোট একটি সেনাবাহিনী রেখে অবশিষ্ট সেনা দলকে তাদের প্রাপ্য বেতন দিয়ে সেনাবাহিনীর আকার ছোট করে দেওয়া হয়, অর্থাৎ যাতে তারা পরবর্তীতে অন্য কোনো কর্ম বা জীবিকায় কাজে লাগতে পারে। তো এর পাশাপাশি প্রোটেক্টরেট আমলে রাজা এবং গির্জার যে সকল জমি সরকার অর্থাৎ প্রোটেক্টরেট সরকার দখল করেছিল সেগুলো রাজতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ দ্বিতীয় চার্লসের সময় সেগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। যারা ক্যাভেলিয়ান নামে পরিচিত অর্থাৎ রাজার সমর্থক, তাদের বাজেয়াপ্ত জমিও ফেরত দেওয়া হয়। কিন্তু যারা ব্যক্তিগতভাবে এই ভূসম্পত্তি অন্যের কাছে বিক্রি করেছিল অর্থের জন্য, তাদেরটা আর ফেরত দেওয়া সম্ভব হয়নি, কিন্তু বাকি সবাইকে ফেরত দেওয়া সম্ভব হয়েছিল। তো এটাও একটা ব্যবস্থা, ভূমি সেটেলমেন্ট করা হয়েছিল। এখন শাসনতান্ত্রিক ব্যবস্থা আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইংল্যান্ডের রাজারা তার নিজস্ব ব্যয় বা নিজস্ব আয় বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর বা ট্যাক্স ধার্য করতো ইচ্ছে মতো। তো এখন পার্লামেন্ট যেহেতু এই পার্লামেন্ট বা রেস্টোরেশন সেটেলমেন্ট, এখানে বিষয়টা হয়েছিল কি ইংল্যান্ডের জনগণ এবং পার্লামেন্ট রাজাকে ফিরিয়ে এনেছিল কিছু শর্ত সাপেক্ষে, অর্থাৎ রাজারও ক্ষমতা কমিয়ে দেওয়া হবে, পার্লামেন্টের ক্ষমতাও সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ একটা ব্যালেন্স করা হবে। তো সেখানে এই শাসনতান্ত্রিক বিষয়ে নির্ধারণ করে দেওয়া হলো যে রাজার আয় বছরে 12 লক্ষ পাউন্ড নির্ধারণ করা হলো। এর পাশাপাশি রাজাকে টনেজ এবং পাউন্ডেজ কর আদায়ের ক্ষমতা দেওয়া হলো, এবং এছাড়া বাকি যত ধরনের ট্যাক্স ছিল প্রোটেক্টরেট সময় ওগুলো বাতিল করে দেওয়া হলো, এবং সব বাতিল করে একটা স্থায়ী এক্সাইজ বা শুল্ক ধারণ করা হলো যে দেশের আয়ের ব্যবস্থা করার জন্য। এছাড়া দীর্ঘ পার্লামেন্ট অর্থাৎ 20 বছর ব্যাপী যে পার্লামেন্ট চলছিল রাজা প্রথম চার্লসের সময়কাল থেকে এই যে 1660 পর্যন্ত 20 বছর ব্যাপী যে লং পার্লামেন্ট, সেখানকারও যে সকল সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল সেগুলো গৃহীত হলো, বাকিগুলো বিলোপ বা অ্যাবলিশ করে দেওয়া হলো। এইভাবে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের অবসান হয়ে সেখানে কি হলো আমরা দেখতে পাচ্ছি একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল, এবং পার্লামেন্টের মর্যাদাও বহুল পরিমাণে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তবে ধর্ম বিষয়ে যে প্রশ্ন, সেখানে আসলে কোনো সেরকম মীমাংসার ব্যবস্থা হয়নি। তবে নতুন পার্লামেন্টের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা আসলে ক্যাভেলিয়ার পার্লামেন্ট নামে পরিচিত ছিল। এই পার্লামেন্টের অধীনে 4টি পিউরিটান বিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল। যেহেতু এই পার্লামেন্টের প্রধান ছিলেন লর্ড ক্ল্যারেন্ডন, এই জন্য এই আইনগুলোকে ক্ল্যারেন্ডন কোড নামে পরিচিত। তো এই যে 4টা আইন তোমরা দেখো, চারটা আইন মূলত এই আইনগুলো করা হয়েছিল পিউরিটান বিরোধী। কর্পোরেশন অ্যাক্ট 1661 সালে এটি গৃহীত হয়েছিল। এরপর অ্যাক্ট অফ ইনফরমিটি যেটা 1662 সালে, দ্য কনভেন্টাইল অ্যাক্ট এবং সর্বশেষ দ্য 5 মাইলস অ্যাক্ট। মূলত পিউরিটান মতবাদকে দমন করার উদ্দেশ্যেই এই আইনগুলি
প্রবর্তন করা হয়েছিল। অর্থাৎ তোমরা এই শব্দগুলো থেকে বুঝতে পারতেছো যে বিভিন্ন ধরনের আইন, যেমন কর্পোরেশন বা মিউনিসিপ্যালে যাতে পিউরিটানরা কোনো নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই জন্য। ইনফরমিটি হচ্ছে ইংলিশ চার্চের যাজকদের জন্য, যাতে ধর্মযাজকরা শুধুমাত্র অ্যাংলিকানিজমই মানে, তারা অন্য কোনো ধরনের ক্যাথলিক বা পিউরিটান মনোভাবপন্থী না হতে পারেন। এ কারণে এই আইন দ্বারা বহু যাজককে পদচ্যুত করা হয়েছিল। কনভেন্টিকল অ্যাক্ট এইটা দ্বারা করা হয়েছিল যে ইংলিশ চার্চ বিরোধী, তার মানে কি ইংলিশ চার্চ বলতে অ্যাংলিকানিজম, এর বিরোধী কোনো ধর্ম সম্প্রদায়ের 5 জনের বেশি লোককে একত্রিত হতে দেওয়া যাবে না। অর্থাৎ তারা ক্যাথলিক কিংবা পিউরিটান ধর্মের মূলত উদ্দেশ্য ছিল পিউরিটানদের দমন করা, কিন্তু সেটার সাথে সাথে আসলে ক্যাথলিকও দমন হয়ে যায়, যে কোনো ব্যক্তিরা একত্রিত হয়ে ধর্ম প্রচার করতে পারবে না। এবং সর্বশেষ 5 মাইলের আইন, অর্থাৎ এই আইনের দ্বারা বলা হচ্ছে যে ইংলিশ কোনো চার্চ বা শহরের 5 মাইলের মধ্যে কেউ আসতে পারবে না। অর্থাৎ এইভাবে এই ক্লারেন্ডন কোড দ্বারা পিউরিটানদের যেমন দমন করার চেষ্টা করেছিল, তার পাশাপাশি যেহেতু ইংরেজরা ক্যাথলিক বিরোধীও ছিল, ফলশ্রুতিতে 2 দলেরই অসুবিধা হচ্ছিল। অর্থাৎ রাজা দ্বিতীয় চার্লসের যে ইচ্ছে ছিল ক্যাথলিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা, সেটা সম্ভব হচ্ছিল না। ফলশ্রুতিতে পার্লামেন্টের এই সিদ্ধান্তগুলো তার মনোপুত হয়নি, কিন্তু তার বিরোধী মনোভাব থাকা সত্ত্বেও কোনো কিছুই করা সম্ভব ছিল না। এবং মূলত এই যে অভ্যন্তরীণ নীতি বলতে আমরা এই যে রেস্টোরেশন সেটেলমেন্টের যে ব্যবস্থাগুলো বললাম, এগুলোই ছিল তার সময়কালের অভ্যন্তরীণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়াদি। দ্বিতীয় চার্লসের এই 25 বছরের রাজত্বকালে তিনি যেহেতু ধীরে ধীরে ইংল্যান্ডে দল ব্যবস্থা এবং এই সময় থেকে মূলত রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব বা সূত্রপাত হচ্ছিল, তো এই সময় বর্তমান সময়ের মতো পরিপূর্ণ মন্ত্রিসভা না দেখা গেলেও মোটামুটিভাবে তার সময়কালে 3 জনকে প্রধানমন্ত্রী চিন্তা করলে আমরা মোটামুটি 3টা মন্ত্রিসভার নাম পাই। সেটা হচ্ছে ক্ল্যারেন্ডন মন্ত্রিসভা, ক্যাভাল মন্ত্রিসভা এবং ডানবি মন্ত্রিসভা। এবং এই মন্ত্রিসভাগুলোর অধীনে 3টা গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ হেভিয়াস কর্পাস আইন 1679। এই হেভিয়াস কর্পাস এই শব্দটা তোমরা শুনেছ। এই শব্দটা অর্থ হচ্ছে বন্দি প্রদর্শন আইন। অর্থাৎ এর দ্বারা বলা হচ্ছে যে যে কোনো ব্যক্তি অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু অন্যায় অপরাধ করলেও কি প্রত্যেকেই বিচার পাওয়ার অধিকারী, প্রত্যেকেই বিচার পাওয়ার অধিকারী। এই জন্য মূলত লর্ড শ্যাফটসবারি তার পার্লামেন্টে, অর্থাৎ এই সর্বশেষ পার্লামেন্ট ডানবি পার্লামেন্টে এই আইনের উদ্ভব করার চেষ্টা করছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ করা হলেও তাকে কোনো অপ্রকাশ্য বা বিনা বিচারে বন্দি রাখা যাবে না। অর্থাৎ তাকে আদালতে আনতে হবে এবং তাকে বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে। অপরাধী হলে শাস্তি পাবে, অপরাধী না হলে মুক্ত হয়ে যাবে। এবং এই আইনটি আসলে শুধু ইংল্যান্ড না, পুরো পৃথিবীর জন্য ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আইন, যে আইনটি এখনও সারা পৃথিবীতে প্রচলিত। এটা বন্দি আইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের যে রাজনৈতিক দলের নাম হুইগ ও টরি দলের উত্থান, সেটা তো বহু বছর পরে হুইগ এবং টরি নাম পরিচিত হয়েছিল, কিন্তু এই দ্বিতীয় চার্লসের সময় থেকেই শুরু হয়েছিল। এখানে একটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এই পার্লামেন্টে শ্যাফটসবেরির আমলেই এক্সক্লুশন বিল বা বহিষ্কার প্রস্তাব নামে একটা বিল উত্থাপন হয়েছিল। এখানে কথা ছিল হচ্ছে, যেহেতু তোমরা জানো যে ইংল্যান্ডের জনগণ চাচ্ছিল কি অ্যাংলিকানিজম, তাই না? অ্যাংলিকানিজম বা প্রোটেস্ট্যান্ট পন্থী, নট পিউরিটান। কিন্তু রাজা দ্বিতীয় চার্লস এবং তার ভাই রাজভ্রাতা বা পরবর্তী শাসক যিনি জেমস ছিলেন, দ্বিতীয় জেমস, তো এটা করা হয়েছিল যে রাজভ্রাতা জেমসকে সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দ্বিতীয় চার্লসের পুত্র ডিউক অফ মনমাউথকে সিংহাসনের উত্তরাধিকার প্রদান করার কারণ হচ্ছে একই ধর্ম। মনমাউথ হচ্ছেন প্রোটেস্ট্যান্ট এবং দ্বিতীয় জেমস এবং
দ্বিতীয় চার্লস এরা ছিলেন কি ক্যাথলিক। কাজেই এই বিলটা যখন পার্লামেন্টে আসে, তো রাজা ভয়ে ভয়ে ভয় বা ভীত হয়ে তিনি কি করলেন, তিনি এই বিলটা বারবার বিরোধিতা করেন এবং পার্লামেন্ট ভেঙে দেন। এখন এই যে ভেঙে দেওয়া এবং বারবার এই যে এই বিলটা উত্থাপন করা, এই বিষয়ে এই এক্সক্লুশন বিলকে উপলক্ষ করে পার্লামেন্টে পিটিশনার্স এবং অ্যাবহরার্স নামে দুটি দলের উদ্ভব। আমরা এই স্টুয়ার্ট যুগ শেষ হলে আমরা শেষের দিকে দল ব্যবস্থার উদ্ভব একটা টপিক আছে, এটা সময় আমরা বিস্তারিত জানবো। যে এখানে মূলত এই বিলটা যাতে পাশ না হতে পারে এজন্য বারবার চার্লস পার্লামেন্ট ভেঙে দেন। আর বিলের সমর্থকগণ অর্থাৎ যারা চান যে পরবর্তী শাসক প্রোটেস্ট্যান্ট হোক, তারা কি করলেন, তারা বারবার পার্লামেন্ট আহ্বান করে রাজার কাছে আবেদন করতো। এখন এই যে যারা আবেদন করতো তারা হচ্ছে আবেদনকারী বা পিটিশনার্স। এই পিটিশনার্সরাই হচ্ছে পরবর্তীতে হুইগ বা সংস্কারপন্থী হিসেবে এসেছিল, এবং যারা বারবার ভেঙে দিত বা ঘৃণা করত, প্রত্যাখ্যানকারী হচ্ছে অ্যাবহরার্স বা ঘৃণাকারী, যারা পরবর্তীতে আসলে হুইগ বা টোরি বা রক্ষণশীল নামে পরিচিত। ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা আমরা বর্তমানে যে হুইগ এবং টোরি এই দুটো দলের কথাই জানি, হয় টোরি দল থেকে প্রধানমন্ত্রী হয়, নয়তো কোনো সময় হুইগ দল থেকে প্রধানমন্ত্রী হয়। তো এই বিষয়ে আলাদা টপিক আছে, আমরা যেটা পরবর্তীতে জানবো। এটাও হচ্ছে দ্বিতীয় চার্লসের শাসনতান্ত্রিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো এরপরে আমাদের তো স্টুডেন্ট নাই, এরপরে যেটা আমরা আসলে বলতেছি, এই যে এই বিষয়টা বা এই এক্সক্লুশন বিলকে কেন্দ্র করে আসলে দুই দল, কি বলে, অ্যাবহরার্স এবং পিটিশনার্স, এদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয় এবং এই দ্বন্দ্বের ফলে আসলে যে কি বলে পিটিশনার্সদের আচরণ জনমতের বিপক্ষে চলে গিয়েছিল। স্বাভাবিকভাবেই রাজা এই সুযোগটা নিয়েছিলেন এবং তিনি তার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করছিলেন, এবং অ্যাবহনার্স বা যে আরেকটি দল রক্ষণশীল দল, তারা রাজাকে নিরঙ্কুশ সমর্থন করেছিল। অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যে দ্বিধা বিভক্ত হয়ে যায়, ফলশ্রুতিতে রাজা সুবিধা লাভ করেন এবং এর ফলশ্রুতিতে তিনি রাজত্বের শেষকালে অর্থাৎ লাস্ট 5 বছর তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েছিলেন। এবং আমরা জানি যে 1685 খ্রিস্টাব্দে তিনি স্বাভাবিক মৃত্যু বরণ করেন। এখন আমরা পররাষ্ট্রনীতি সম্পর্কে দেখি। আল্লাহ, অনেক সময় গেছে। তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ব্যবস্থা ছিল সেটা হচ্ছে, তিনি পূর্ববর্তী শাসক ক্রমওয়েলের ন্যায় ফ্রান্সের সাথে সুসম্পর্ক এবং ফ্রান্সের সাথে যে মৈত্রী, সেই সুবাদে পর্তুগালের সাথে সম্পর্ক। তো এখানে ফ্রান্সের সাথে সম্পর্ক তো তার মাতৃক সম্পর্ক, অর্থাৎ পূর্ব থেকেই তার মায়ের দেশ ছিল ফ্রান্স, তিনি ফ্রান্সেই বড় হয়েছেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য তিনি তার বোন হেনরিয়েটাকেও রাজা চতুর্দশ লুইয়ের ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। তিনি আবার পরবর্তীতে ফ্রান্সের মিত্র পর্তুগালের রাজকন্যা ক্যাথারিনকে বিবাহ করেছিলেন। এখন এই বিবাহের যৌতুক হিসেবে তিনি প্রায় 8 লক্ষ পাউন্ড পেয়েছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে পর্তুগালের অধিবাসী পর্তুগিজ। তোমরা জানো পর্তুগিজ অধিকৃত দক্ষিণ এশিয়ার বোম্বাই, যেটা বর্তমান মুম্বাই, এবং আফ্রিকার তানজিয়ার, এই অঞ্চলগুলো লাভ করেন। এবং চার্লস আসলে পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বোম্বাই শহরটি বিক্রয় করে দিয়েছিলেন। আবার এর পূর্বে তিনি যেহেতু ইউরোপের ডানকার্ক বন্দর ইংল্যান্ডে পেয়েছিল, সেটি আবার তিনি রাজা চতুর্দশ লুইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলেন, অর্থাৎ নগদ মূল্যে, যেহেতু রাজার নিজের অর্থের প্রয়োজন হয়। কিন্তু এই কাজটি আসলে ইংরেজ জনগণ এবং পার্লামেন্টের পছন্দনীয় ছিল না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ফ্রান্স এবং পর্তুগালের সাথে সুসম্পর্ক। এবং যেহেতু আমরা দেখেছি যে কি বলে, স্টুয়ার্ট রাজবংশের শুরু থেকে আসলে বাণিজ্যের সম্প্রসারণ শুরু হচ্ছিল, পৃথিবীব্যাপী ঔপনিবেশিক বাণিজ্য,
এই সেখানে তিনি তার শত্রু হিসেবে ফ্রান্সকে চিহ্নিত না করে হল্যান্ডকে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেন এবং বিভিন্ন সময়ে এই বাণিজ্যকে কেন্দ্র করে হল্যান্ডের অধিবাসী, তোমরা জানো ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত, তাদের সাথে যুদ্ধ হয়েছিল। এদের মধ্যে 1665 থেকে 67 সাল পর্যন্ত দ্বিতীয় ডাচ যুদ্ধ হয়েছিল, যেখানে প্রথম পর্যায়ের যুদ্ধে রাজভ্রাতা দ্বিতীয় জেমস তিনি আসলে ডাচদের পরাজিত করেছিলেন, কিন্তু দ্বিতীয় ভাগ অর্থাৎ 66 সালের যুদ্ধে তিনি না যাওয়ায় যে নৌবাহিনী পাঠানো হয়েছিল তারা ডাচদের কাছে পরাজিত হয়েছিল। এবং এর পাশাপাশি দেশে অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সেই সময়ে বিদ্যমান যে সামাজিক সমস্যা অর্থাৎ প্লেগের মহামারীর কারণে ইংল্যান্ডে অবস্থা সংকীর্ণ ছিল। ফলশ্রুতিতে 1667 সালে ব্রেডার সন্ধি দ্বারা এই যুদ্ধের আপাত অবসান ঘটে এবং এই চুক্তিও আসলে দুদেশের জন্য গুরুত্ব বয়ে এনেছিল, কারণ ডাচরা ইংরেজদেরকে আমেরিকার উপনিবেশ নিউ জার্সি ও নিউ আমস্টারডাম দান করে, যেটা আসলে যে জেমস যার উপাধি ছিল আসলে ডিউক অফ ইয়র্ক, তার নাম অনুসারে নিউ ইয়র্ক নাম রাখা হয়েছিল। তোমাদের আমেরিকার ইতিহাসে এগুলো আছে। তো আর এর পাশাপাশি ইংল্যান্ড দক্ষিণ আমেরিকার সুরিনাম উপনিবেশটি ওলন্দাজকে দেয় এবং তাদের নেভিগেশন বা নৌ আইনের রদবদল করে ওলন্দাজদের সাথে কঠোরতা বা তাদের বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সেগুলোকে হ্রাস করা হয়। তো এই সময়টা এর পরবর্তীতে আমরা দেখেছি যে 1668 সালে এই সময়কালে ইংল্যান্ডের ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ফ্রান্স। ফলশ্রুতিতে ফ্রান্স যখন হল্যান্ডকে আক্রমণ করে তখন এই তিনটি দেশ তোমরা দেখতে পাচ্ছ এরা একত্রিত হয়ে একটি ত্রিশক্তি চুক্তি করে 1668 সালে এবং এই চুক্তি করা হয়েছিল মূলত ফ্রান্সকে প্রতিহত করার জন্য, কেননা যদি এই প্রতিহত না করা হয় তাহলে বাকি দেশগুলো অর্থাৎ ব্যালেন্সের একটা বিষয় আছে রাজনীতিতে, সেজন্য এই চুক্তি করা হয়েছিল পার্লামেন্টের অধীনে, যেটা আসলে দ্বিতীয় চার্লসের পছন্দনীয় ছিল না। ফলশ্রুতিতে তিনি গোপনে 1670 সালে ডোভারের চুক্তি করেন, যেটি আসলে পার্লামেন্ট বা ইংরেজ জনগণ জানতো না। তো এর পরবর্তীতে আবার 1672 সালে ডাচদের সাথে বাণিজ্য নিয়ে ইংল্যান্ডের পুনরায় যুদ্ধ শুরু হয়, যেটা তৃতীয় ডাচ যুদ্ধ নামে পরিচিত। 1674 সালে ওয়েস্টমিনিস্টারের সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এই ওয়েস্টমিনিস্টারের সন্ধি ইংল্যান্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। কি ধরনের মাইলফলক সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে এই চুক্তির পরবর্তীতে বা এই চুক্তির শর্ত অনুসারে ডাচদের নৌশক্তি ধীরে ধীরে কমে যেতে থাকে এবং ইংল্যান্ডের নৌশক্তি পুনরায় বৃদ্ধি পেতে থাকে, যেরকম আসলে রানী এলিজাবেথের সময় ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা ছিল হচ্ছে যে দ্বিতীয় চার্লসের মন্ত্রী ডানবির প্রচেষ্টায় অরেঞ্জ বংশীয় অর্থাৎ হল্যান্ডের রাজপরিবার অরেঞ্জ পরিবারের তৃতীয় উইলিয়ামের সাথে দ্বিতীয় চার্লসের ভ্রাতা অর্থাৎ পরবর্তী শাসক রাজা জেমসের কন্যা মেরির বিবাহ হয়। তোমরা আসলে কি বলে স্টুয়ার্ট রাজ বংশ তালিকা দিয়েছি, সেখানে তোমরা দেখবে যে তৃতীয় উইলিয়াম এবং রানী মেরির যৌথ শাসন, ঠিক আছে, তাদের বিয়ে হয় এবং এর পরবর্তীতে ইংল্যান্ডের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল, যেটা আমাদের পরবর্তী ক্লাস টপিকের বিষয়। আমরা সেটা নেক্সট ক্লাসে জানাবো। তো আমরা এখন এই যে রাজা দ্বিতীয় চার্লসের শাসনকাল সেখান থেকে আসলে কি দেখতে পাই জিস্ট, আমরা আসলে বলতে পারি যে তিনি তার সিংহাসনারোহণ ছিল আসলে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতার পরিচায়ক, কারণ তিনি সিংহাসনে এসেছিলেন পার্লামেন্টের ইচ্ছায়, ঠিক আছে, এবং তার পুনঃপ্রতিষ্ঠার সাথে সাথেই দীর্ঘ পার্লামেন্টের প্রথম অধিবেশনের আইনসমূহ গৃহীত হয়েছিল, রাজার ক্ষমতা সংকুচিত হয়েছিল এবং পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ আমরা আউটপুট হিসেবে বলতে পারি
স্বৈরাচারী রাজতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তরিত হয়েছিল এবং এই পর্যায়ের সূচনা হয়, যেটা আসলে আইনের ভিত্তিকে স্থাপিত করেছিল। আমরা পরবর্তী শাসক অর্থাৎ জেমসের মৃত্যুর পরবর্তীতে তার কন্যা মেরি এবং দ্বিতীয় উইলিয়ামের সময়কাল থেকেই দেখব যে সেখানে উত্তরাধিকার আইন সহ আরও বেশ কিছু আইন করা হয়েছিল, যেটা আসলে আইনের হাতকে আরও শক্তিশালী করছিল, পার্লামেন্ট ব্যবস্থাকে আরও সুসংহত করেছিল। তো শিক্ষার্থীরা, যারা অনলাইনে সরাসরি দেখছো বা যারা পরে দেখবে, তোমরা প্রত্যেকেই নিজেরা বাসায় চেষ্টা করবে, পড়াশোনা করবে, নিজের আপডেট রাখার চেষ্টা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিবে। দ্বিতীয় চার্লস নির্বাসনে কোথায় ছিলেন, ক্যাভেলিয়ার শব্দের অর্থ কী, রেস্টোরেশন সেটেলমেন্টের গুরুত্ব আলোচনা করো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিরাপদে এবং সচেতন থাকবে। নিজে সচেতন থাকবে, অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।